সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ঘরে আছো, নিরাপদে আছো। সবাই ভালো থাকবা এই আশা কামনা করে আমি অনলাইন ক্লাস শুরু করতেছি। সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক, ইসাকপুর মেজর মান্নান উচ্চ বিদ্যালয়, সদর নোয়াখালী। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায়। সবাই বই খাতা নিয়ে একটু বসে যাবা এবং আমরা যে ক্লাস করতেছি সেটা মনোযোগ দিয়ে শুনবে এবং সে অনুযায়ী অনুশীলন করার চেষ্টা করবে। আশা করি তোমরা উপকৃত হবে। আচ্ছা, সবাই একটু আমরা স্ক্রিনে খেয়াল করি কি লেখা আছে। ইসাকপুর মেজর মান্নান উচ্চ বিদ্যালয়ের 2014 সালে এসএসসি পরীক্ষার ফলাফল দেখবো আমরা একটু। দেখো, আমাদের মোট পরীক্ষার্থী হচ্ছে 36 জন। তোমরা এখানে একটা কি দেখতে পাচ্ছ? একটা টেবিল দেখতে পাচ্ছ। এখানে রোল নম্বর আছে, জিপিএ আছে, আবার রোল নম্বর, জিপিএ। 36 জন স্টুডেন্টকে কি করছে, তাদের রোল নম্বর অনুযায়ী তাদের কে কত জিপিএ পেয়েছে সে অনুযায়ী তাদেরকে সিরিয়াল করা হয়েছে বা সাজানো হয়েছে। কেমন? তাহলে তাদেরকে কয়টা গ্রেডে সাজানো হয়েছে? 7টা গ্রেডে। তোমরা জানো যে আমাদের বর্তমানে জেএসসি, এসএসসি বা পিএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয় জিপিএ ভিত্তিতে। সেখানে 7টা গ্রেড আছে, এ প্লাস, এ ভাবে বি, সি, ডি, ই, এফ পর্যন্ত আমাদের কি আছে? গ্রেড আছে। তাহলে এই 7টা গ্রেডের সকল শিক্ষার্থীর মেধা কি একই রকম? অবশ্যই একই রকম না। যে একটু ভালোভাবে পড়ালেখা করছে সে জিপিএ 5 পাইছে, যে আর একটু কম পড়ালেখা করছে সে আরো কম জিপিএ পেয়েছে, তাই না? এভাবে তাদের এই রোল নম্বর অনুযায়ী তাদের জিপিএ গুলো দেওয়া হয়েছে। যেমন তাহলে বাংলাদেশের পাবলিক পরীক্ষার ফলাফল মোট কয়টি গ্রেডে প্রকাশ করা হয়? তোমরা সবাই জানো, একটু আগে আমরা বলছি, সেটা 7টি গ্রেডে প্রকাশ করা হয়। তাহলে এই 7টা গ্রেডকে একটা কি করছে? সাজিয়েছে সবাই একটা টেবিল আকারে, ছক আকারে সাজানো হয়েছে। কেমন? এখানে যে কলাম আছে, সারি আছে, এই সারি কলামে বা সারিতে এদেরকে পর্যায়ক্রমে সাজানো হয়েছে। কেমন? তাহলে তোমরা বুঝতে পারছো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা আজকে পর্যায় সারণীর পটভূমি নিয়ে আলোচনা করব। পিরিয়ডিক টেবিল অফ এলিমেন্টস আমরা আজকে পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। তাহলে তোমরা জানো পর্যায় সারণীটা। তোমরা সবাই জানো আমাদের বর্তমান বা 2016 সাল পর্যন্ত পৃথিবীতে আবিষ্কৃত যত প্রকার মৌলিক পদার্থ আছে তাদেরকে কি করছে? কতগুলো পর্যায় এবং সারণীতে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে সাজানো হয়েছে। এই যে সাজানোটা, এই যে পর্যায় এবং সারণীতে বিভিন্ন মৌলকে সাজানোর প্রক্রিয়াটাকে বা সাজানোটাকে বলা হয় কি? পর্যায় সারণী। তাহলে এবার দেখো, আমরা এই পর্যায় সারণীর পটভূমি আলোচনা করে আমরা কি শিখতে পারবো? আমরা পর্যায় সারণীর ধারণা বর্ণনা করতে পারবো, আইইউপিএসসি এর ধারণা বর্ণনা করতে পারবো, পর্যায় সারণী বিকাশের পটভূমি ব্যাখ্যা করতে পারবো। কেমন? এখন সবাই একটু খেয়াল করো, এগুলো কিসের সারণী? অবশ্যই এগুলো বিভিন্ন মৌলিক পদার্থের সারণী। এখানে দেখো, প্রথম সারণীতে এলিমেন্টস অর্থাৎ বিভিন্ন মৌলিক পদার্থ যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, পরবর্তীতে অ্যাটমিক মাস, তারপরে পরবর্তীটা কি? নিউল্যান্ডস এনএজ এলিমেন্ট ইন অক্টাভিস। তারপরে এখানে আছে ওই যে তোমরা এই জন নিউল্যান্ডের অষ্টক সূত্রের নাম শুনছো, সেই অনুযায়ী একটা ছক। এখানে আছে পূর্ণাঙ্গ পর্যায় সারণীটা। ঠিক আছে? তাহলে এই যে আমরা যতগুলা এই মৌলিক পদার্থ দেখতে পাচ্ছি বা রাসায়নিক পদার্থ দেখতে পাচ্ছি, সেগুলোর বৈশিষ্ট্য কি সবগুলো একই রকম? অবশ্যই একই রকম না। যেমন দেখো, হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, অপরদিকে সোডিয়াম সে একটা কি? ধাতু। সে স্বাভাবিক অবস্থায় তার ভৌত অবস্থা হচ্ছে কঠিন, কিন্তু হাইড্রোজেনের ভৌত অবস্থা হচ্ছে কি? গ্যাসীয়, বায়বীয়। ঠিক আছে? তাহলে এগুলোর সবগুলো বৈশিষ্ট্য একই রকম নয়। তাহলে এই যে এগুলো কি পর্যায়ক্রমে সাজানো হয়েছে? এগুলো কিভাবে পর্যায়ক্রমে হয়েছে? এই যে দেখো, এই যে হাইড্রোজেন,
ফ্লোরিন, ক্লোরিন এগুলো হচ্ছে গ্যাস, এগুলোকে এক জায়গায় একটা চার্টে রাখা হয়েছে। আবার এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কপার এগুলো হচ্ছে ধাতু, এগুলোকে একটা সারণীতে রাখা হয়েছে। মোট কথা হচ্ছে এগুলা ধর্মের ভিত্তিতে, যেমন ধরো আমাদের স্কুলে কয়টা ক্লাস আছে? 5টা ক্লাস, 6 to 10। আবার আমরা 6কে কি করছি? দুইটা শাখায় ভাগ করছি, ক শাখা, খ শাখা। আবার দেখো আমাদের যখন নবম শ্রেণীতে যাই আমরা তখন কি করি? ভাগ করি যে সায়েন্স, আর্টস, কমার্স এভাবে। মানে যারা বিজ্ঞান বিষয় নিয়ে পড়ে তারা সবাই সায়েন্সে পড়ে, যারা এই ব্যবসায় শিক্ষা বিষয়ে পড়ে তাদেরকে আমরা কমার্স বলি বা ব্যবসায় শিক্ষা বিভাগ বলি। মোট কথা হচ্ছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের ভিত্তিতে যাদের বৈশিষ্ট্য একই রকম তাদেরকে একটা শ্রেণীতে রাখা হয়েছে, যাদের বৈশিষ্ট্য ভিন্ন তাদেরকে আরেকটা শ্রেণীতে রাখা হয়েছে। কেমন? তাহলে এটা হচ্ছে মূলত পর্যায় সারণী। এখন আমরা জানবো যে পর্যায় সারণীটার উদ্ভব হয়েছে কিভাবে। দেখো তোমরা এই লোকটাকে কি তোমরা চেনো? চেনা যায়? হ্যাঁ, এই লোকটা হচ্ছে অ্যান্টোনিও ল্যাভয়েসিয়ে, যার জন্ম হচ্ছে 1743 সালে এবং মৃত্যু হচ্ছে 1794 সালে। এগুলো অবশ্যই খেয়াল রাখবে। ওনার জন্ম 1743 এবং মৃত্যু হচ্ছে 1794 সালে। ঠিক আছে? তাহলে উনি কিসের জন্য বিখ্যাত? আমরা ওনাকে কিভাবে চিনি? কোন বিজ্ঞানের কোন আবিষ্কারের জন্য তিনি স্মরণীয়? তাহলে দেখো, উনি 1789 সালে ফরাসি বিজ্ঞানী, উনি কোন দেশের বিজ্ঞানী? ফরাসি বিজ্ঞানী অ্যান্টোনিও ল্যাভয়েসিয়ে সর্বপ্রথম ভৌত অবস্থার উপর ভিত্তি করে মৌলসমূহকে কয়টা শ্রেণীতে ভাগ করছে? 3টা শ্রেণীতে ভাগ করছে। তাহলে মৌলগুলো যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, ফসফরাস, মার্কারি, জিঙ্ক, সালফার এগুলোকে ধাতু, অধাতু এবং এসব শ্রেণীতে ভাগ করা হয়েছে। তাহলে তখন থেকে মূলত মৌলগুলোকে ভাগ করার চিন্তা ভাবনা শুরু হয় কার যুগ থেকে? অ্যান্টোনিও ল্যাভয়েসিয়ের যুগ থেকে। সেটা কত সাল থেকে? 1789 সালে। তাহলে তার এই তালিকায় মৌল যৌগসমূহকে একত্রিত অবস্থায়, প্রবাহী এবং বাকিগুলোকে ধাতু এবং অধাতু এইসব ভাগে ভাগ করা হয়। 3টে ভাগে ভাগ করা হয়। কত সালে? দেখো 1789 সালে। তিনি একজন কি বিজ্ঞানী? ফরাসি বিজ্ঞানী অ্যান্টোনিও ল্যাভয়েসিয়ে। কিসের উপর ভাগ করছে? ভৌত অবস্থার উপর ভিত্তি করে, যার যেখান থেকে আমাদের মূলত এই পর্যায় সারণীর চিন্তা ভাবনা শুরু হয়। ঠিক আছে? এবার দেখো এরপরে 1829 সালে, 1789 এর পরে 1829 সালে বিজ্ঞানী ড্রোবেইরাইনার কি করছেন? 3টি মৌলিক পদার্থ নিয়ে একই রকমের ধর্ম প্রদর্শন করে। এরকম 3টি মৌলিক পদার্থকে তিনি পারমাণবিক ভর অনুসারে সাজান। ঠিক আছে? সাজানোর পরে তিনি লক্ষ্য করেন যে কি প্রাথমিক মৌলের পারমাণবিক ভর, যে 3টা মৌলকে সাজানোর পরে প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলকে যদি 2 দ্বারা ভাগ করা হয়, সেটা দেখা যায় যে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি। ঠিক আছে? তাহলে বিজ্ঞানী ড্রোবেরাইনার এর উপর ভিত্তি করে একটা ত্রয়ী সূত্র প্রয়োগ দেন। তার এই সূত্রটার নাম হচ্ছে ত্রয়ী সূত্র। যেহেতু তিনি 3টা মৌল নিয়ে গবেষণা করেছেন, এই জন্য তিনি দেখেছেন কি প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফল দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান অথবা কাছাকাছি। বিজ্ঞানী ডোবেরাইনার কি করছেন? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করে। তাহলে এটা মনে রাখবে, বিজ্ঞানী ডোবেরাইনার কি করছেন? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করছেন। তিনি একটা ত্রয়ী সূত্র প্রয়োগ করছেন কত সালে? 1829 খ্রিস্টাব্দে। ঠিক আছে? এরপরে তোমরা এবার স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? এই যে মৌলগুলো হাইড্রোজেন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এদেরকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজানো হয়েছে। সাজানোর পরে দেখো এখানে 1 নম্বরে এবং 8 নম্বরে একটা তীর চিহ্ন আছে। অর্থাৎ এভাবে সাজানোর পরে দেখা যায় যে 1 নম্বর এবং 8 নম্বরে তাদের তাদের ভৌত ধর্মের মিল দেখা যায়। যেমন এখানে লিথিয়াম কি একটা ধাতু, সোডিয়ামও একটা ধাতু, তাদের কি ধর্মে মিল পাওয়া যায়। আমরা আরেকটু দেখি। প্রতি অষ্টম মৌলের ভৌত রাসায়নিক ধর্ম, তো
তোমরা লক্ষ্য করো তাদের এই ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল লক্ষ্য করা যায়। কেমন? তাহলে এবার তোমরা দেখো এই ছবিটা চিনতে পারতেছো? এই ছবির লোকটির নাম হচ্ছে কি জন নিউল্যান্ড। জন নিউল্যান্ড তার জন্ম হচ্ছে 1837 সালে, মৃত্যু হচ্ছে 1898 সালে। এই জন নিউল্যান্ড কি করছেন, তিনি কেন বিখ্যাত, তাকে আমাদের কেন চেনা লাগবে, তার সম্পর্কে কেন জানা লাগবে, কোন আবিষ্কারের জন্য তিনি স্মরণীয়? দেখো সবাই, 1864 সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড 56টি মৌলকে তাদের ভর অনুযায়ী সাজিয়ে প্রতি অষ্টম মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মে মিল দেখতে পান। এর ভিত্তিতে তিনি কি করছেন, অষ্টক তত্ত্ব প্রস্তাব করেন। আমরা এর আগে পড়ছি ত্রয়ী সূত্র, যেটা দিয়েছেন কে, বিজ্ঞানী ডোবেরাইনার। এখন আমরা দেখতেছি 1864 সালে বিজ্ঞানী জন নিউল্যান্ড অষ্টক তত্ত্ব প্রদান করছেন। তার অষ্টক তত্ত্বটা কি, যে মৌলসমূহকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে দেখা যায় কি প্রতি অষ্টম মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্ম একই রকম। ঠিক আছে, এর ভিত্তিতে তিনি কি করছেন, অষ্টক তত্ত্ব প্রদান করছেন। কতটি মৌলকে নিয়ে? 56টি মৌলকে নিয়ে। কত সালে? 1864 সালে। যেমন আমরা একটু আগে দেখছি এখানে লিথিয়াম এবং সোডিয়াম, এদের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রায় একই রকম। আচ্ছা, এই যে ছবির লোকটা, এটা কি তোমরা চেনো? উনি কে বা ওনাকে আমরা কেন মনে রাখবো? ওর নাম হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। তার জন্ম 1834 সালে এবং মৃত্যু হচ্ছে 1907 সালে। তাহলে দেখো উনি কেন আমাদের জন্য বিখ্যাত, উনি কি করেছেন? আচ্ছা, আমরা আরেকটা ছবি দেখতেছি, উনি কে? ওনার নাম হচ্ছে লুথার মেয়র। কে লুথার মেয়র? উনি 1830 সালে জন্মগ্রহণ করছে, 1895 সালে মৃত্যুবরণ করছে। এই যে আমরা দুজন বিজ্ঞানী দেখলাম, এই দুজন বিজ্ঞানীকে আমরা কেন চিনবো, উনি কোন আবিষ্কারের জন্য ওনারা স্মরণীয়, আমরা একটু দেখি। দেখো, 1869 সালে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ এবং জার্মান বিজ্ঞানী লুথার মেয়র কি করছে, পৃথক পৃথকভাবে একই ধর্ম বিশিষ্ট, তোমরা খেয়াল করো, একই ধর্ম বিশিষ্ট সমশ্রেণীভুক্ত করার প্রয়াসে একই ধর্ম বিশিষ্ট বিভিন্ন মৌলকে একই শ্রেণীভুক্ত করার জন্য মৌলসমূহের একটি তালিকা প্রকাশ করেন, যেটা আমাদের বর্তমানে পর্যায় সারণী নামে পরিচিত, যেটাকে আমরা পর্যায় সারণী নামে চিনি। কত সালে? 1829 সালে কে বিজ্ঞানী মেন্ডেলিভ এবং জার্মান বিজ্ঞানী লুথার মেয়র তাদের একই ধর্ম বিশিষ্ট বিভিন্ন মৌলকে একই শ্রেণীভুক্ত করার জন্য একটি তালিকা প্রকাশ করেন, যাকে আমরা বলবো কি, পর্যায় সারণী, যাকে আমরা চিনি পর্যায় সারণী নামে। ঠিক আছে, তাহলে রুশ বিজ্ঞানী মেন্ডেলিভ পারমাণবিক ভরের ভিত্তিতে সর্বপ্রথম 67টি মৌল নিয়ে পর্যায় সারণী করেন, যার মধ্যে 63টি মৌল হচ্ছে আবিষ্কৃত আর বাকি 4টা তখনও আবিষ্কৃত হয়নি। ঠিক আছে, তারপরে তোমরা খেয়াল করো, আমরা মেন্ডেলিভের পর্যায় সারণী পটভূমি সম্পর্কে দেখবো। তার আগে আমরা একটু ভিডিওটা দেখি, ভিডিও দেখি সবাই মনোযোগ দিয়ে। The periodic table is a table that organizes the elements by their atomic number, electronic configuration, and chemical properties. But even before any table of elements was formed, scientists were observing curious patterns amongst the known elements. Over the years, as more and more elements have been discovered, similarities in the way elements reacted with different things were observed. For example, some gases are completely unreactive with everything, while some metals have vigorous reactions with water. Properties like these allowed elements to be grouped together. In the 1800s, not a lot was known about the elements. Protons, neutrons, and electrons weren't even an idea. So the only logical way to order the elements was by order of their atomic mass. In 1817, one of the first patterns amongst the known elements was observed.
Johann Wolfgang Dobrinner noticed he could form groups of 3 with elements exhibiting similar properties. He termed these groups triads. An example of one of these triads was lithium, sodium, and potassium. The interesting characteristic of triads was that when they were placed in order of their atomic mass, the middle element always had an atomic mass which was an average, or very close to an average of the other 2 elements in the triad. 50 years later came Newland's octaves. Newland noticed that when the elements are arranged in order of their atomic weight, every 8th element had similar properties. So he listed some of the known elements in rows of 7. His pattern only worked up to a certain point. It broke down on the 3rd row, with the transition metals like iron, copper, and zinc causing a massive flaw in his theory. আচ্ছা, তোমরা একটু দেখো লিথিয়াম এবং সোডিয়াম। লিথিয়াম হচ্ছে প্রথম মৌল, সোডিয়াম অষ্টম মৌল, তারপরে পটাশিয়াম, আবার ব্যারিলিয়াম, ম্যাগনেসিয়াম। এদের এই যে নিউল্যান্ড, জন নিউল্যান্ড যেটা অষ্টক তত্ত্ব বলছে যে প্রথম এবং অষ্টম মৌলের এই যে রাসায়নিক ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল আছে, কেমন? যেমন লিথিয়াম, সোডিয়াম, এখানে কয়টা? 3টা, 6টা, এই 7, এই হচ্ছে 8। তাহলে প্রথমটা এবং অষ্টম, এটা এবং অষ্টম, এটা এবং অষ্টম, এভাবে এদের ভৌত এবং রাসায়নিক ধর্মে মিল পাওয়া যায়। His theory was met with ridicule, but he was close. The problem with his arrangement was that he left no gaps. Not all the elements had been discovered yet. In fact, none of the group 0 elements had been discovered at all, and many of the elements had been assigned incorrect atomic weights. He had also not predicted the complex nature of elements. In 1867, Dmitry Mendeleev formed the first table of elements. He anticipated complexities and missing elements and transformed Newland's octave into a plausible arrangement. He even went as far as to change atomic weights of known elements so that they would fit into his arrangement. His table allowed him to look at the elements and from there predict the properties of those missing elements. And as more and more elements were discovered, his tables went through many redrafts. One of the gaps in Mendeleev's table was found below aluminium. He predicted the properties of this mystery element and that it would have an atomic weight of around 68. In 1867, gallium was discovered, the mystery element. Mendeleev's predicted properties matched this new element's property almost exactly, marking a turning point in the world of chemistry. His table started to become widely accepted. There were still a few problems with Mendeleev's periodic table. When Mendeleev began drawing up the periodic table, the noble gases hadn't been discovered yet. When argon was discovered, it didn't fit into Mendeleev's table. It was put into a new group, Group 0, and over the next few years, other members of this group were discovered. Other problems with ordering the atomic weight also caused issues. These problems have been solved in the modern version of the periodic table we use today, giving us an excellent resource to understand the elements and all that we and our surroundings are made of. আচ্ছা, তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণী পটভূমিটা তোমরা দেখলে। এখন দেখো মেন্ডেলিভ যে পর্যায় সারণী আবিষ্কার করছেন তার পর্যায় সারণীতে কিছু ভুল ছিল, ঠিক আছে, ত্রুটি ছিল। কেমন ত্রুটি? যেমন দেখো, কথা মেন্ডেলিভের পারমাণবিক ভর অনুযায়ী কথা ছিল যে মৌলগুলো পরমাণুর পারমাণবিক ভর অনুসারে থাকবে এবং যার পারমাণবিক ভর কম সেটা আগে বসবে আর যার বেশি সেটা বসবে পরে। কিন্তু দেখা যাচ্ছে কি আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 39 হিসাবে আগে হওয়ার কথা কে পটাশিয়াম, কিন্তু ধর্মের মিল করানোর জন্য কি হচ্ছে আর্গনকে পটাশিয়ামের আগে বসানো হয়েছে, তাই না? এর জন্য তোমরা দেখো, এর জন্য এরকম আরো কিছু ত্রুটি ছিল সামান্য, যার কারণে এই কি করা হচ্ছে পরবর্তীতে এই মেন্ডেলিভের পর্যায় সারণীর একটু সংশোধন করা হয়েছে। সেটা কে করেছেন আমরা একটু দেখি। এই লোকটা কে আমরা একটু দেখব। এই লোকটার নাম হচ্ছে হেনরি মোসলি।
হেনরি মোসলে, তার জন্ম হচ্ছে 1887 সালে এবং মৃত্যু 1915 সালে। উনি কি করছেন, এই যে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি নিয়ে কাজ করেছেন। তো উনি পারমাণবিক ভরের পারমাণবিক ভরের পরিবর্তে তিনি প্রস্তাব করছেন যে পারমাণবিক সংখ্যা অনুযায়ী মৌলগুলোকে সাজানোর জন্য। ঠিক আছে, আমরা তার অবদান আমরা এখন জানবো। আগে জেনে থাকলে এখন আমরা আরো ভালোভাবে জানবো তার অবদান কি। তিনি মেন্ডেলিফের যে পর্যায় সারণী সেটাকে সংশোধন করে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী কি করছেন, পর্যায় সারণী সাজানোর প্রস্তাব দেন। কত, 1913 সালে। ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোসলে এক্স-রে স্পেকট্রাম সম্পর্কে পরীক্ষা করতে গিয়ে মৌলের পারমাণবিক সংখ্যা সম্পর্কে কি দেন, ধারণা দেন। কত সালে, 1913 সালে। এবং এই পারমাণবিক সংখ্যা অনুযায়ী তিনি কি করছেন, এই যে পর্যায় সারণীটাকে সাজিয়েছেন। তাহলে এইটা হচ্ছে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণী। এই জিনিসটা কার পর্যায় সারণী, এটা হচ্ছে মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সারণী, যেখানে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা অনুযায়ী এই মৌলগুলোকে সাজানো হয়েছে। ঠিক আছে, তাহলে আধুনিক পর্যায় সারণীতে পারমাণবিক সংখ্যার ধারণা ব্যবহার করে 2012 সালে মেন্ডেলিফের পর্যায় সারণীতে সর্বশেষ সংশোধিত রূপ হচ্ছে এটা, যেটা এই যে 1 নম্বর ইয়েতে হাইড্রোজেন, তারপরে 2 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে হিলিয়ামকে। এভাবে পর্যায় এবং সারিতে এদেরকে সাজানো হয়েছে তাদের কি অনুযায়ী, পারমাণবিক সংখ্যা অনুযায়ী। এটাকে বলে মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপ। আচ্ছা, আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ শব্দ যেটা, সেটা হচ্ছে আইইউপিএসি। এটার নাম তোমরা শুনে থাকবে, না শুনলেও এখন আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। আইইউপিএসিটা কি? আইইউপিএসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অর্থাৎ আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন সংস্থা। আন্তর্জাতিক রসায়ন এবং ফলিত রসায়ন সংস্থার কাজটা কি? কাজ হচ্ছে রসায়নের বিভিন্ন বিষয়াদি, যেমন বিভিন্ন নিয়ম কানুন, ক্রমবর্ধমান পরিবর্তনের বা সৃষ্টির কোনটি আমরা গ্রহণ করব, কোনটি বর্জন করব, তার নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তাহলে আইইউপিএসি এর কার্যক্রম কি, বা আইইউপিএসিটা কি? আইইউপিএসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিউর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, যার বাংলা অর্থ হচ্ছে আন্তর্জাতিক রসায়ন ও ফলিত রসায়ন বিদ্যা। এর কাজ হচ্ছে এই যে রসায়নের বিভিন্ন মৌলসমূহ আবিষ্কার বা আবিষ্কারের পর তাদেরকে স্বীকৃতি দেয়া, তাদের কার্যক্রম সম্পর্কে, তাদের পরিবর্তন বা সৃষ্টি, কোনটা গ্রহণ করবে, কোনটা বর্জন করবে, ইত্যাদি নিয়ন্ত্রণ করা। ঠিক আছে, তাহলে তোমরা দলগতভাবে তো কাজ করা সম্ভব না, সবাই বাসায় বসে কাজটা করবা। ল্যাভয়েসিয়ে, আমরা এতক্ষণ যে বিজ্ঞানীগুলোর নাম বললাম, ল্যাভয়েসিয়ে, জন নিউল্যান্ড, লুথার মেয়র এবং মেন্ডেলিফ, আমরা যে বিজ্ঞানীদের নাম বলছি, যারা যারা এই পর্যায় সারণীর সাথে সম্পর্কিত, পর্যায় সারণী আবিষ্কারে যাদের অবদান আছে, তাদের মধ্যে কার অবদান সবচেয়ে বেশি এবং কেন? তুলনামূলকভাবে সবারই অবদান আছে, বাট কার অবদানটা তুলনামূলকভাবে বেশি এবং কেন, সেটা তোমরা ব্যাখ্যা দিবা এবং বাসায় বসে এটা সম্পর্কে অনুশীলন করবা। তাহলে আমরা এতক্ষণ যা পড়ছি, একটু আমরা পিছন দিকে ফিরে যাই। পর্যায় সারণী কাকে বলে? কাকে বলবো আমরা পর্যায় সারণী? রাসায়নিক মৌলসমূহকে তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী বিভিন্ন পর্যায় এবং সারণীতে ভাগ করার পরে যে সাজানোর পরে যে সারণীটা আমরা পাই, তাকে আমরা বলবো পর্যায় সারণী। কেমন? তাহলে পর্যায় সারণীর জনককে অবশ্যই মেন্ডেলিফ। পর্যায় সারণীতে অবদান আছে 3 জন বিজ্ঞানীর নাম তোমরা পারবা, একটু আগে বলা হচ্ছে। তোমরা জন নিউল্যান্ডের নাম বলতে পারো, মেন্ডেলিফ, দিমিত্রি মেন্ডেলিফের নাম বলতে পারো, তোমরা হেনরি মোসলের নাম বলতে পারো। তোমাদের যে 3 জনের নাম মনে থাকবে, ওই 3 জনের নাম বলবা অবশ্যই। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা কতটি? এ পর্যন্ত আবিষ্কৃত মৌলের সংখ্যা হচ্ছে 118টি। তোমরা বইয়ে দেখবা আমাদের বর্তমানে আবিষ্কৃত হচ্ছে মৌলের সংখ্যা হচ্ছে 118টি, যেটা এই 118টি সে মৌলের আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌলকে নিয়ে পর্যায় সারণীটা গঠিত হয়েছে। তারপরে আইইউপিএসি এর পূর্ণরূপ কি? আমরা একটু আগে পড়ছি, আইইউপিএসি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিউর অ্যাপ্লাইড কেমিস্ট্রি।
অর্থাৎ যার বাংলা রূপ হচ্ছে কি আন্তর্জাতিক রসায়ন এবং ফলিত রসায়ন বিদ্যা। আইতে ইন্টারন্যাশনাল ইউতে ইউনিয়ন ফিতে অফ ফিতে ফিউর এতে অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এতে অ্যাপ্লাইড সিতে কেমিস্ট্রি, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে IUPAC। আচ্ছা, সবাই একটু বাড়ির কাজটা লেখো। আমরা একটা সৃজনশীল প্রশ্ন দিয়েছি, এই সৃজনশীল প্রশ্নটা সবাই লিখে নাও যত দ্রুত পারো। এই সৃজনশীল প্রশ্নটা বইয়ের থেকে অবশ্যই সুন্দর করে সাজিয়ে লিখে এটা শেষে বাসায় অনুশীলন করবে। এটা তাহলে পর্যায় সারণী হলো ছকের মাধ্যমে প্রকাশিত রাসায়নিক মৌলসমূহের ধর্মের একটি ধারণা চিত্র। প্রত্যেক মৌলের এসব ধারণা আলাদা আলাদাভাবে আয়ত্ত করা সম্ভব। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে IUPAC কর্তৃক স্বীকৃত মৌলের সংখ্যা কয়টি? আমরা একটু আগে পড়ছি কয়টি? 118টি। IUPAC এর কার্যাবলীগুলো কি কি? আমরা একটু আগে পড়ছি রসায়ন ও ফলিত রসায়নের নিয়ম কানুন তৈরি করা, বিভিন্ন বিষয়াদির ক্রমবর্ধমান পরিবর্তন বা সৃষ্টি, কোনটা গ্রহণ করব আমরা, কোনটা বর্জন করব তার দেখভাল করা, নতুন আবিষ্কৃত মৌলের স্বীকৃতি দেওয়া। এটা হচ্ছে IUPAC এর কার্যাবলী। ঠিক আছে, তাহলে উদ্দীপকে উল্লিখিত সারণীটির উৎপত্তি আলোচনা করবো। আমরা এই পর্যন্ত যা আলোচনা করছি তোমরা সেখান থেকে সুন্দর করে সাজাই লিখবে এবং সে অনুযায়ী পড়বা। উদ্দীপকের সারণীটি শ্রেণী বিভাগের ধারাবাহিক প্রচেষ্টাগুলোর সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করবা। এটা তোমরা আমরা এই ক্লাসটা দেখলেই তোমরা এটা অবশ্যই পারার কথা এবং আশা করি তোমরা অবশ্যই পারবে। ঠিক আছে, তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাসে মনোযোগ দিয়ে দেখার জন্য, এবং আরো বেশি ভালো লাগবে যদি তোমরা সেটা অনুশীলন করো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।